আমরা হাইড্রোজেন বন্ধনের দুটি টাইপস সম্বন্ধে জেনেছি, একটি অন্ত আণবিক এবং একটি আন্তরাণবিক, অর্থাৎ ইন্ট্রামলিকুলার এবং ইন্টার মলিকুলার। তো দেখো, যখন দুটো অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন উপস্থিত না থাকে তাহলে তারা শুধুমাত্র ভ্যান ডার ওয়েলস ফোর্স দ্বারা আবদ্ধ থাকে। সেই ধরনের ক্ষেত্রে সেই দুটি অণুর মধ্যবর্তী যে বন্ধনকে ভেঙে পৃথক করতে আমাদের কম তাপ শক্তি প্রয়োজন হয়। তাহলে যদি সেই পদার্থটি ভৌত অবস্থা তরল থাকে তাহলে তার স্ফুটনাঙ্ক কম হবে, অর্থাৎ পদার্থটি উদ্বায়ী হবে। আর যদি সেই পদার্থটি ভৌত অবস্থা কঠিন থাকে তাহলে তাদের গলনাঙ্ক কম হবে। কিন্তু যদি ওই অণু দুটির মধ্যে, অণুদ্বয়ের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, আমরা জানি হাইড্রোজেন বন্ধন ভ্যান ডার ওয়েলস ফোর্সের থেকে অনেক বেশি স্ট্রং। তো এই হাইড্রোজেন বন্ধন যদি থাকে, হাইড্রোজেন বন্ধনকে ব্রেক করতে আমাদের বেশি তাপশক্তির প্রয়োজন হবে। সেক্ষেত্রে সেই পদার্থটি যদি তরল অবস্থায় থাকে, তার ভৌত অবস্থা, তা কখনোই উদ্বায়ী হবে না, তার স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে এর আগে আমরা আলোচনা করেছি জলে দ্রাব্যতার বিষয়টা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের শক্তির সাথে নির্ভরশীল। আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের শক্তি যত বৃদ্ধি পায়, জলের দ্রাব্যতা তত বৃদ্ধি পায়, যে কারণে অ্যালকোহলের অণুগুলি জলে দ্রাব্য, কিন্তু ইথারের অণুগুলি জলে দ্রাব্যতা কম বা নগণ্য বললেই চলে। এমনকি অ্যালকোহলস এবং অ্যামিনের মধ্যেও জলের দ্রাব্যতার তুলনা আমরা করতে পেরেছি হাইড্রোজেন বন্ডের সাহায্যে। এখন আমরা দেখব যে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কিভাবে নির্ভরশীল হচ্ছে। তাহলে তার বেসিসটা হলো এটাই যে যখন দুটো অণুকে তার একটির থেকে অন্যটিকে দূরে সরিয়ে নিয়ে যেতে কম তাপ শক্তি লাগছে, তখন তার স্ফুটনাঙ্ক বেশি। কঠিন থাকলে তার গলনাঙ্ক বেশি। হাইড্রোজেন বন্ড কি করছে? দুটো অণুকে যদি স্ট্রং হাইড্রোজেন বন্ড দিয়ে আবদ্ধ করে, দুটো অণু যদি স্ট্রং হাইড্রোজেন বন্ড দিয়ে আবদ্ধ থাকে, হাইড্রোজেন বন্ডকে ব্রেক করতে যেহেতু আমাদের 8 কিলোজুল পার মোল থেকে প্রায় 42 কিলোজুল পার মোল এনার্জি লাগছে, তাই সেক্ষেত্রে সেই পদার্থটি স্ফুটনাঙ্ক তরল অবস্থায় থাকলে স্ফুটনাঙ্ক, কঠিন অবস্থায় থাকলে তার গলনাঙ্ক বৃদ্ধি পাবে। তো আমরা কিছু এক্সাম্পলসের মধ্যে এর রিফ্লেকশন পাবো। যেমন দেখো, অর্থোনাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনলেও কিন্তু হাইড্রোজেন বন্ড দেখা যায়, কিন্তু আন্তরাণবিক নয়, অর্থাৎ এর একটি অণুর মধ্যেই ভিন্ন দুটি পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। একে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড অথবা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বলা হয়। তাই অর্থোনাইট্রোফেনল এইরকম হাইড্রোজেন বন্ড থাকার দরুন একক অনুরূপে অবস্থান করে। কিন্তু প্যারানাইট্রোফেনলে এই হাইড্রোজেন বন্ড দেখা যায় না। আমরা পড়েছি আগে, যেহেতু এখানে OH এবং NO2 এই দুটি ফাংশনাল গ্রুপ বেশ দূরে থাকে, তাই এদের ইন্ট্রামলিকুলার দেখা যায় না। তার বদলে এই প্যারানাইট্রোফেনল অপর একটি প্যারানাইট্রোফেনলের সঙ্গে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। তো যেহেতু দুটি অণু এক্ষেত্রে ভ্যান ডার ওয়েলস ফোর্সের থেকে বেশি শক্তিশালী আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তাই এই বন্ধনকে ব্রেক করতে বেশি তাপশক্তি প্রয়োজন হয়। তাই প্যারানাইট্রোফেনল উদ্বায়ী নয়, এর স্ফুটনাঙ্ক বেশি। অর্থোনাইট্রোফেনল উদ্বায়ী, এর স্ফুটনাঙ্ক কম। এই একই বিষয়ের উপর ভিত্তি করে আরও অনেক প্রশ্ন আমরা
সমাধান করতে পারবো। স্ফুটনাঙ্কের কিছু ক্রম আমি এখানে লিখেছি দেখো। তার মধ্যে H2O, H2T, H2SE, H2S অর্থাৎ প্রথম যে হাইড্রাইডগুলো লিখেছি দেখতে পাচ্ছ সবই গ্রুপ 16 এলিমেন্টের, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। নেক্সট রোতে দেখো সবই গ্রুপ 17 এলিমেন্টগুলোর হাইড্রাইড। তারপরে গ্রুপ 15 হাইড্রাইড এবং তারপরে গ্রুপ 14 হাইড্রাইড। তো এই স্ফুটনাঙ্কের ক্রম কিরম হওয়া উচিত ছিল? আমরা জানি যত আণবিক ভর বৃদ্ধি পায় তত তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, অর্থাৎ বিগার মলিকিউল হচ্ছে যত। তো একটা গ্রুপ বরাবর পর্যায় সারণীতে একটা গ্রুপের যত নিচের দিকে আমরা নামতে থাকি তত পরমাণুর আকার বৃদ্ধি পায়, অর্থাৎ তার মলিকিউলার মাসও বৃদ্ধি পায়। ভ্যান ডার ওয়ালস ফোর্স এবং মলিকিউলার মাস একটি অন্যটির সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত, অর্থাৎ দুটো বিগার মলিকিউলস বেশি ভ্যান ডার ওয়ালস ফোর্স দ্বারা আবদ্ধ থাকে। সুতরাং সেক্ষেত্রে ধরো দুটো উইকার মলিকিউলসকে ভাঙতে দুটো স্মলার মলিকিউলসকে একটার অন্যটার থেকে সেপারেট করতে যতটা শক্তি প্রয়োজন হবে, দুটো বড় মলিকিউলকে, বৃহদাকার মলিকিউলকে সেপারেট করতে তার থেকে বেশি শক্তি লাগবে, কারণ বিগার মলিকিউল সবসময় অধিকতর শক্তিশালী ভ্যান ডার ওয়ালস ফোর্স দ্বারা আবদ্ধ থাকে। তো এক্ষেত্রেও আমরা এক্সপেক্ট করব কি, যেহেতু পর্যায় সারণীতে আমরা জানি একটা শ্রেণী বরাবর গ্রুপ 16টা আমি লিখছি, অক্সিজেন, তারপরে সালফার, তারপরে সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম। অর্থাৎ শ্রেণী বরাবর যত নিচের দিকে আমরা নামবো তত মোলার মাস বাড়তে থাকবে, এর হাইড্রাইড যৌগগুলির মোলার মাস বাড়তে থাকবে, এবং আমরা এক্সপেক্ট করব কি জলে স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হবে আর H2T-র টেলুরিয়ামের হাইড্রাইডের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। কিন্তু ক্রমটায় দেখা যায় জলের স্ফুটনাঙ্ক অ্যাবনর্ম্যালি হাই হয়ে যাচ্ছে। ঠিক একই বিষয় দেখো HF, HI, HBr, HCl, অর্থাৎ হ্যালোজেনেও ফ্লোরিন সবচেয়ে উপরে থাকে, গ্রুপ 15-এ নিট্রোজেনে নাইট্রোজেন সবচেয়ে উপরে থাকে, গ্রুপ 14-এ কার্বন সবচেয়ে উপরে থাকে। তো এক্ষেত্রেও দেখো HF-এর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হওয়া উচিত ছিল, কিন্তু সবচেয়ে বেশি। অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হওয়া উচিত ছিল। কম কেন হওয়া উচিত ছিল? ডাউন দ্য গ্রুপ আমরা যত যাব মোলার মাস বাড়বে। এরা যেহেতু গ্রুপের প্রথম মেম্বার, একদম উপরে অবস্থিত, তাহলে এদের হাইড্রাইডের মোলার মাস নিশ্চয়ই অন্যদের থেকে কম হবে, অর্থাৎ অ্যাকর্ডিংলি বাড়ার কথা। তাই বৃদ্ধি পায়, মোলার মাস কিন্তু সেভাবেই বৃদ্ধি পায়। তাহলে কেন স্ফুটনাঙ্ক বেশি কম হচ্ছে? তার কারণ হলো H2O, HF এবং অ্যামোনিয়াতে অক্সিজেন, ফ্লোরিন এবং নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম হিসেবে রয়েছে এবং এদের OH বন্ড, HF বন্ড, NH বন্ড পোলার বা ধ্রুবীয়, এবং তারা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে কেপেবল। অর্থাৎ জলের অণুগুলি একটি অন্যটির সাথে হাইড্রোজেন বন্ধন করে থাকে, দিয়ে অ্যাসোসিয়েটেড হয়ে থাকে। HF-এর অণুগুলি একটি অন্যটির সাথে হাইড্রোজেন বন্ধন করে সংযোজিত বা অ্যাসোসিয়েটেড হয়ে থাকে। অ্যামোনিয়ার অণুগুলো একটি অন্যটির সাথে
হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। তাহলে আমরা একটু আগেই ডিসকাস করলাম যে হাইড্রোজেন বন্ধন কি করে, একটা এক্সট্রা স্টেবিলিটি দেয়। সেই স্টেবিলিটি গেইন করে তার মলিকিউলগুলো যেহেতু সেইভাবেই আবদ্ধ থাকে, তখন তাদের মধ্যে যে স্ট্রং হাইড্রোজেন বন্ড তাকে ব্রেক করতে অনেকটা বেশি তাপ শক্তি লাগে। তাই H2O, HF এবং অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক অ্যাবনর্ম্যালি হাই হয়। তাহলে বলবে যে গ্রুপ 14-এ সাধারণ ক্রম মেনটেন হয় কেন? অর্থাৎ মিথেন যেহেতু একদম উপরে আছে, মিথেনের যে কার্বন যেহেতু একদম উপরে আছে, তাই কার্বনের যে হাইড্রাইড মিথেন তার মোলার মাস সবচেয়ে কম, তাই তার স্ফুটনাঙ্কও সবচেয়ে কম হয়। এবং এখানে দেখো ঠিক সেই অর্ডারই মেনটেন হয়েছে। SnH4 সবচেয়ে নিচে আছে, GH4 তার আগের পরমাণু, SiH4 তার আগের পরমাণু, CH4 কার্বন তার আগের পরমাণু। সুতরাং এক্ষেত্রে সাধারণ ক্রম মেনটেন হয়েছে, তার কারণ মিথেনে কোনো হাইড্রোজেন বন্ড নেই, ইট হ্যাজ নো হাইড্রোজেন বন্ড। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়েই এই হাইড্রাইডগুলির স্ফুটনাঙ্ক আমরা তার মানকে নির্ণয় করতে পারবো, তার মানকে রেশনালাইজ করতে পারবো। অর্থাৎ তার অর্ডারটা সেই উইল বি অন দ্য বেসিস অফ অনলি ভ্যান ডার ওয়ালস ফোর্স। এখানে হাইড্রোজেন বন্ডের কোনো ভূমিকাই কাজ করবে না। তাই মোলার মাস যত বৃদ্ধি পাবে তত ওর স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কিন্তু তা নয়। H2O, HF এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যাবনর্ম্যালি হাই হবে এবং বাকি যে ওই গ্রুপের অন্য মৌলের ক্ষেত্রে শুধু ভ্যান ডার ওয়ালস ফোর্স দ্বারা স্ফুটনাঙ্কের ক্রম নির্ধারিত হবে। নেক্সট আমরা দেখব অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড আম্লিক, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড আম্লিক। কেন? কারণ অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড দেখো COOH এবং OH হলো এর দুটি ফাংশনাল গ্রুপ। এর মধ্যে OH বন্ড পোলার এবং COH এর OH বন্ধনও পোলার। তো জলীয় দ্রবণে প্রথম যৌগটা কি? অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, আর দ্বিতীয়টি তার প্যারা আইসোমার, যেহেতু প্যারা পজিশনে OH রয়েছে। আমরা এর আগে বেশ কটা ডিসকাস করেছি, তাই অর্থ প্যারা সম্বন্ধে হয়তো সামান্য হলেও ধারণা আমরা গেইন করেছি। তো অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড জলীয় দ্রবণে দেখো কিভাবে ওর যে অ্যানায়ন পার্টটা তৈরি হচ্ছে, সেই অ্যানায়ন পার্টটা দেখো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড দ্বারা স্টেবল। অর্থাৎ একটা অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে একটা অ্যানায়ন এবং H3O+ উৎপন্ন করে। তো এই অ্যানায়ন পার্টটা আমি একবার লিখে নিই। HA যে কোনো অ্যাসিড জলীয় দ্রবণে A+H3O+, এই যে A- এই অ্যানায়নটা যত স্টেবল হয় H এর আম্লিক ধর্ম তত বেশি হয়। আবার বলছি, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যে অ্যানায়নটা তৈরি করে, সেই অ্যানায়নটা যত স্টেবল হয় এই অ্যাসিডটার আম্লিক ধর্ম তত বেশি হয়। তো এক্ষেত্রে বেঞ্জোইক অ্যাসিড থেকে যে অ্যানায়নটা তৈরি হচ্ছে, সেই অ্যানায়নটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা স্টেবল। কিন্তু প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড থেকে যে অ্যানায়নটা তৈরি হচ্ছে, সেই অ্যানায়নে OH এবং CO- দূরত্বে থাকার দরুন তারা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না। তাহলে এই অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড থেকে উৎপন্ন হওয়া যে অ্যানায়ন, অর্থাৎ A এবং B এর মধ্যে
এ অধিকতর স্টেবল বি অপেক্ষা। সুতরাং অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড অধিকতর আম্লিক ধর্ম শো করে। C2H5OH বা ইথানলের স্ফুটনাঙ্ক 78°C, কিন্তু অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক 56°C। কেন? নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ অ্যালকোহল হ্যাভ হায়ার বয়েলিং পয়েন্ট দ্যান অ্যালডিহাইড অর কিটোন? অর্থাৎ অ্যালকোহলের স্ফুটনাঙ্ক অ্যালডিহাইড বা কিটোনের থেকে বেশি হয় কেন? দেখো, ইথানলের ক্ষেত্রে C2H5OH ইথানলের ক্ষেত্রে একটা OH বন্ড, OH ফাংশনাল গ্রুপ থাকে। তো এই OH মূলকটির OH বন্ডটি হাইলি পোলার, যেহেতু এখানে তীব্র তড়িৎ ঋণাত্মক অক্সিজেন রয়েছে এবং অক্সিজেনের দুটি লোন পেয়ার থাকার দরুন এর বন্ড স্ট্রেংথ যেটা হয়, হাইড্রোজেন বন্ড যে ফর্ম করে সেই হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ তো বেশ বেশি হয়। তাহলে একটা কারণ তো ওর ইলেকট্রোনেগেটিভিটি, আরেকটা কারণ হচ্ছে ওর অ্যাভেলেবিলিটি অফ টু লোন পেয়ার, অর্থাৎ দুটো নিঃসঙ্গ ইলেকট্রন যোগ। কারণ আমরা হাইড্রোজেন বন্ডের ফর্মেশনের শুরুতেই পড়েছিলাম যে পরমাণুটার আকার ছোট, তীব্র তড়িৎ ঋণাত্মক এবং তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। তো তাই ইথানলের দুটি ইথানল মলিকিউল বা একাধিক ইথানল মলিকিউল এইভাবে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দ্বারা একটি অন্যটির সাথে সংযোজিত অবস্থায় থাকে। অ্যালডিহাইড বা কিটোন, আমরা কিটোন, এখানে কিটোনের স্ট্রাকচারটা আমরা লিখেছি অ্যাসিটোন। এই অ্যাসিটোনের অণুগুলির মধ্যে কি হচ্ছে, অক্সিজেন পরমাণুটা নেগেটিভ চার্জ গেইন করছে আর কার্বন পরমাণুটা পজিটিভ চার্জ গেইন করছে, এবং দুটো এই ধরনের অণুর মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন দেখা যাচ্ছে। অর্থাৎ কার্বনিলের পজিটিভ ধনাত্মক আধান বিশিষ্ট যে কার্বনিল কার্বন, একটি অণুর ধনাত্মক আধান বিশিষ্ট কার্বনিল কার্বন অপর অণুর ঋণাত্মক আধান বিশিষ্ট অক্সিজেন কার্বনিল অক্সিজেনের সঙ্গে ডাইপোল ডাইপোল ইন্টারাকশানে আবদ্ধ থাকে। এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হাইড্রোজেন বন্ধন অপেক্ষা অনেক দুর্বল। তাই এক্ষেত্রে দুটো অণুর মধ্যে যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনকে ওভারকাম করতে খুব কম তাপশক্তি আমাদের দিতে হবে, তাই এর স্ফুটনাঙ্কও কম হবে। রাদার দেন ইথানলের ক্ষেত্রে দুটি ইথানল অণু পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকায় হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ বেশি হওয়ার জন্য এক্ষেত্রে বেশি তাপশক্তি প্রয়োগ করতে হবে এবং তার বয়েলিং পয়েন্টও তাই বেশি হবে।